একটি গ্রামের সরু মেঠো পথ ধরে হাঁটছে রহিম। সে একজন সবজি বিক্রেতা। আজকে বাজারে তেমন কিছুই বিক্রি হলো না। কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। হয়তোবা বউটা আমার অপেক্ষায় বসে আছে আমার জন্য। কি গো, এখন ফেরার সময় হলো? সে কখন থেকে বসে আছি, চাল আনবে তবেই রান্না করব। গিন্নি, ঝুম বৃষ্টি নেমেছে, বাজার ঘাটে মানুষ তো তেমন দেখা যাচ্ছে না। আজ বিক্রি বাটোয়ারাও তেমন নেই, শাকসবজি কিছুই বিক্রি করতে পারিনি। হোমা, সে কি গো, তাহলে চালও আনোনি? মেয়েটা যে খিদের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মানে কি যে বলছিলাম যে গিন্নি, কাল সবজি বিক্রি করে চাল কিনে আনবো। আজকের দিনটা না হয় কোনো রকমে পার করে দাও। প্রতিদিন রান্না করা চাল থেকে মুঠো চাল উঠিয়ে কিছু চাল জমিয়েছিলাম, আজ না হয় সে দুটো দিয়েই পার করলাম। আসলে তোমার মতো বউ পেয়েছি, এটা আমার খুব বড় ভাগ্যের ব্যাপার। দিন শেষে তোমার সহযোগিতা আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় গো। পরদিন সকালে বাইরে টিপ টিপ বৃষ্টি। পুতুল ও তার মা বারান্দায় বসা। রহিম ঘর থেকে বেরিয়ে এসে বলল, আজও বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এই বৃষ্টিতে হাটের অবস্থা একদমই খারাপ। হাটে গিয়ে আর কি করব? হাটে না গেলে খাবো কি? আজ তো আমাদের তবে না খেয়ে থাকতে হবে। আচ্ছা গিন্নি, বেগুনতলায় যে পুকুরটা আছে শুনেছি, ওই পুকুরে নাকি অনেক চিংড়ি মাছ আছে। আমি কি আজ একবার যাব মাছ ধরতে? যদি দুটো চিংড়ি পাই তবে বৃষ্টিতে বেশ ভালো দামে বিক্রি করতে পারবো। মাছ? কি মজা, কি মজা! বাবা আজকে মাছ আনবে। আচ্ছা বাবা, বেগুন গাছ তো ছোট হয়, কিন্তু ওখানের বেগুন গাছটি এত বড় কেন বলো তো? কিছুক্ষণ পর রহিম ধীর পায়ে গ্রামের এক কোণে যায়, যেখানে একটি পুরনো পুকুর আর তার পাশেই নাম করা বেগুনতলা। জায়গাটি অবস্থিত রহস্যময় পরিবেশ, জঙ্গলে ঘেরা। পুকুরের পানিতে লুকিয়ে থাকে অনেক চিংড়ি মাছ। রহিম সাবধানে পুকুর ধারে গিয়ে চিংড়ি ধরার জন্য জাল ফেলে। আজকে যদি কয়েকটা চিংড়ি পেতাম তাহলে বউ বাচ্চার মুখে একটু হাসি দেখতে পেতাম। হঠাৎ পুকুরের পানিতে একটা ঝাপ শব্দ শোনা যায়। রহিম চমকে উঠে জাল টেনে বের করে। জলে কিসের যেন শব্দ হলো। জালটা টেনে দেখি কোনো চিংড়ি বাঁধলো কিনা। জাল টেনে দেখে এক ঝাঁক চিংড়ি তার জালে আটকা পড়েছে। রহিমের মুখে তখন হাসি ফুটে ওঠে। একবার জাল ফেলাতে এত চিংড়ি! সত্যি, মানুষ তো আর মিথ্যে কথা বলতো না, মানতে হবে পুকুরটাতে অনেক চিংড়ি আছে। কিন্তু সেই মুহূর্তে মদন কাকা হাজির। ও রহিম, এখানে চিংড়ি ধরতে এসেছিস? জানিস না জায়গাটি বেশি ভালো না? জানি কাকা, তবে আজকে ভাগ্য ভালো, বেশ কিছু চিংড়ি পেলাম। গিন্নি আর মেয়েটা আজ খুব খুশি হবে গো। শুধু বউ আর মেয়ের কথা ভাবলে হবে রে, তোর নিজের কথাও তো ভাবতে হবে নাকি? এই জায়গাটা বেশি ভালো না, যদি তোর কিছু হয়ে যায়। আরে কিচ্ছু হবে না কাকা, বুঝলে কাকা, ঘরে কিচ্ছুটি নেই, তাই বাধ্য হয়েই চলে এসেছি। আগে নিজের সংসারের মানুষগুলোকে তো ভালো রাখতে হবে। সেটা তোর ভাবনা, কিন্তু শুনে রাখ, রাত নামলেই এই জায়গায় অদ্ভুত ঘটনা ঘটে, সাবধানে থাকিস। রহিম কিছুটা ভয় পায়। না না কাকা, আমি এক্ষুনি চলে যাব, রাত পর্যন্ত অপেক্ষা করব না। যতগুলো মাছ পেয়েছি না, এতে দিব্যি দুদিন চলে যাবে। আচ্ছা, আমি বাড়ি গেলাম, বাড়িতে আবার আত্মীয় আসার কথা রে। মদন কাকা একটু দূরে দাঁড়িয়ে রহিমের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসে। বেচারা রহিম, চোখ মুখ দেখে মনে হলো
খুব ভয় পেয়েছে। আর বেশি সময় থাকা মোটেও ঠিক হবে না। মদন কাকার কথা শুনে গায়ের ভেতরটা কেমন যেন ছমছম করছে আমার। রহিম মাছ হাতে বাড়ি ফিরে। শিরিন রান্না করে আর পুতুল পাশে বসে থাকে। মা, ওই দেখো বাবা এসে গেছে। বাবা, মাছ পেয়েছো নাকি? ও মা, কতগুলো চিংড়ি! দেখো না মা, বাবা কতগুলো চিংড়ি পেয়েছে। হ্যাঁ, এত সুন্দর চিংড়ি! তা কেমন করে ধরলে এগুলো? সত্যি কি ওই বেগুনতলার পুকুরে চিংড়ি মাছ আছে নাকি? হ্যাঁ গিন্নি, সেখানে তো মনে হয় অনেক চিংড়ি আছে। একবার জাল ফেলাতেই এতগুলো চিংড়ি বাঁধলো, দেখেছো? হ্যাঁ গো, চিংড়িগুলো কিন্তু বেশ বড়। আরো অনেক চিংড়ি ধরতে পারতাম, কিন্তু মদন কাকা যা বললো, ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। উনি সবসময় সবাইকে এমন করেই ভয় দেখান। ওসব নিয়ে তুমি একেবারে চিন্তা করো না। আজকে চিংড়ি ভাজি রান্না করবো নাকি? হ্যাঁ মা, আর চিংড়ি ভাজি আর গরম ভাত মজা করে খাবো। গিন্নি, এই মাছগুলো হাটে বিক্রি করে কিছু চাল কিনে আনি। ঘরে চাল থাকলে এটা ওটা দিয়ে কিছুদিন চলতে পারবো। আচ্ছা, তুমি হাটে গিয়ে এগুলো বিক্রি করে এসো, আমি তবে রান্নাটা সারি। রহিম মাছগুলো নিয়ে হাটে যায়। হাটের এক কোণে বসে মাছ বিক্রি করে। লোকজন এসে বলে, বাহ, বেশ টাটকা চিংড়ি তো। কিরে রহিম, সবজির ব্যবসা ছেড়ে এবার কি মাছের ব্যবসা শুরু করলি নাকি রে? আরে না দাদা, গ্রামের একটা পুকুরে আজ কিছু চিংড়ি পেলাম, তাই হাটে নিয়ে এলাম। এটা পুকুরের চিংড়ি? বেশ তো, খেতে মনে হয় খুব সুস্বাদু হবে রে। রহিম, চিংড়িগুলো সব আমাকে দিয়ে দে। দেখ কতটুকু চিংড়ি আছে এখানে, দেখ তো। রহিম চিংড়িগুলো মেপে বলে, এখানে 6 কেজি চিংড়ি আছে। মুহিবদা, চিংড়ি কেজি কিন্তু 200 টাকা। আরে কোনো সমস্যা না, এই নে তোর টাকা। মুহিব চিংড়িগুলো নিয়ে যাবে। রহিম মুচকি হেসে টাকাগুলো গুনে। ভাগ্যে থাকলে কি কেউ আর আটকাতে পারে? এত টাকার চিংড়ি বিক্রি করলাম। কাল থেকে রোজ একবার করে বেগুনতলা থেকে চিংড়ি ধরে আনবো। রহিম চাল নিয়ে বাড়ি ফিরে আসে। তুমি চলে এসেছো? অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম। ধরো গিন্নি, চালগুলো আগে ধরো দেখিনি। অপেক্ষা না করে খেয়ে নিতে পারোনি? সারাটা দিন না খাওয়া তোমরা। তুমিও তো সারাটা দিন কিচ্ছু মুখে দাওনি, তা এত চাল একসাথে আনলে যে? গিন্নি, 1200 টাকার চিংড়ি বিক্রি করেছি, সব টাকার চাল কিনে আনলাম। ঘরে চাল থাকলো, আর রোজ কিছু চিংড়ি ঘরে আনবো। সংসারটা বেশ ভালোভাবেই যাবে। রহিম পরের দিন সেই পুকুর পাড়ে চলে গেল চিংড়ি ধরার জন্য। রহিম জাল ফেলে আর বলে, ঝটফট জালটা ফেলি, দেখি আজ কতগুলো মাছ বাঁধে। রহিম পুকুরে জাল ফেলতেই দেখে পুকুরে ছোট ছোট আলো উজ্জ্বল হয়ে হঠাৎ পুকুরের জলের মধ্যে একটা রহস্যময় কণ্ঠস্বর ভেসে আসে। কে তুই? তুই জানিস না এই চিংড়ি মাছের অভিশাপ আছে। যারা এদের ধরে তারা কখনো সুখী হয় না। কে কথা বলছে? কে আছো ওখানে? রহিম ভয় পেয়ে পিছু সরে যায়। হঠাৎ সে দেখে মদন কাকা তার পেছন থেকে আসছে। এই জায়গাটা আমি বলেছিলাম না রহস্যময়? চিংড়ি মাছের অভিশাপ আছে এখানে। কাকা, তুমি ঠিকই বলেছিলে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। এই বেগুনতলার পুকুরে কিসের অভিশাপ আছে? রহিম, এই পুকুরে অনেক আগের একটা রহস্য আছে রে। এখানে এক সময় এই গ্রামের মোড়ল চিংড়ি মাছের জন্য প্রাণ দিয়েছিলেন। তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। সেই থেকে মানুষ এই বেগুনতলার চিংড়িকে
অভিশাপ মনে করে। এই জন্য কি কেউ খায় নাই চিংড়ি? কেউ আসে না এদিকে এজন্যই? হ্যাঁ, এজন্যই ভয়ে কেউ আসে না এদিকে। শোন, যা বাড়ি যা, আর আসিস না এখানে। রহিম সেদিন ভয়ে বাড়ি ফিরে আসে আর তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। যদি তোমার কিছু হয়েছে তো? না না, তুমি আর কখনো ওদিকে যেও না। আমি তাই ভেবেছি গিন্নি, আমি আর কখনো বেগুনতলায় যাব না চিংড়ি ধরতে। ঠিক তখনই তাদের মেয়ে পুতুল এসে বলে, বাবা বাবা, বাইরে দেখো, সাদা কে যেন দাঁড়িয়ে আছে বাবা। সবাই জানলার দিকে তাকিয়ে দেখে একজন সাদা কাপড়ে ঢাকা কিছু দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? কি চাই আমার বাড়িতে? ছায়াটি ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে আসে এবং রহিমের দিকে তাকিয়ে বলে, আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি সেই মোড়লের আত্মা। তুমি যখন আমার পুকুর থেকে মাছ ধরছিলে, আমি তখনই মুক্তি পেয়েছিলাম। এতদিন আমার আত্মা বন্দী ছিল, আজ থেকে আমি শান্তি পাবো। কিন্তু ওই বেগুনতলার চিংড়ি অভিশপ্ত কেন হয়েছিল? আর তোমারই বা কি হয়েছিল? ওইটা আমারই পুকুর ছিল। ওই পুকুর পাড়ে বড় একটা বেগুন গাছ ছিল। ওই বেগুন গাছে একটা পেতনি থাকতো, আর কোনো একটা কারণে ওই পেতনির সন্তান অভিশপ্ত হয়ে চিংড়ি হয়ে যায়। আর সেই চিংড়ির ভেতরেই ছিল ওই পেতনির প্রাণ ভ্রমরা। পেতনির প্রাণ ভ্রমরা তার সন্তানের ভেতরে? হ্যাঁ, একদিন আমি ওই পুকুরে সেই চিংড়িটি দেখতে পাই। খুব বড় ছিল চিংড়িটি। চিংড়িটি ধরে মারার সাথে সাথে পেতনি ও তার সন্তান মারা যায়, আর তাদের সাথে আমিও মারা যাই। আমার আত্মা ওই পুকুরে বন্দী হয়ে যায়। আর এই ঘটনার পর কেউ কোনোদিন ওই বেগুনতলার পুকুরে আসেনি। গিন্নি, গিন্নি, শুনেছ? আমরা চিংড়ি ধরে অভিশপ্ত হইনি, বরং একটা বন্দি আত্মাকে মুক্তি দিয়েছি। কিন্তু মদন কাকা সবাইকে কেন ভয় দেখায়? মদন এসবের রহস্য খুব একটা ভালো জানতো না। সে না জেনে সকলকে সতর্ক করত। বাবা, আজ থেকে তাহলে আমরা রোজ চিংড়ি খেতে পারবো। হ্যাঁ, আজ থেকে ওই পুকুরটি অভিশাপ মুক্ত। ওই পুকুরটি আজ থেকে তোদের। ওই পুকুরটির মাধ্যমে দেখবি আজ থেকে তোদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এরপর থেকে রহিম বেগুনতলার পুকুরে চিংড়ি চাষ করে এবং তার পরিবার নিয়ে সুখী দিন কাটাতে থাকে। দরিয়াপুর নামে একটা গ্রাম ছিল। ওই গ্রামে রামু নামে এক কৃষক বাস করত। রামু তার স্ত্রী ও মাকে নিয়ে সংসার করত। রামুর কোনো সন্তান ছিল না। কিরে রামু, তোর বউকে আমাকে সকালের খাবারটা দুপুরে দেবে না? কিরে, সূর্য তো মাথার ওপরে চলে এলো। মা, তুমি যে কি বলো না, সবে মাত্র তো সকালের আলো ফুটেছে। ও তো রান্না করছে, এক্ষুনি খাবার দিয়ে যাবে। সংসারে একটা বাচ্চা কাচ্চা না থাকলে কি সংসার ভালো লাগে? বাচ্চার কান্নাকাটি, আদো আদো কথা, এগুলো থাকবে? তা না, বিয়ে করেছিস তো এক অপয়াকে। আজ কতটা বছর হয়ে গেল, অথচ একটা বাচ্চাও দিতে পারে না। এই নিন মা আপনার খাবার। ওই দেখো, অপয়ার নাম না নিতে নিতেই সামনে এসে হাজির। এই অলক্ষী, তোকে না কতদিন বলেছি সকাল সকাল আমার সামনে আসবি না। এই অলক্ষীর মুখ দেখলে তো সারাটা দিনই খারাপ কাটে। হ্যাঁ মা, আমি তো শুধু আপনাকে খাবারটাই দিতে এসেছিলাম। মা, তুমি গিন্নিকে এমন করে বলছো কেন? বাচ্চা হচ্ছে না, তাতে ওর কি দোষ? সৃষ্টিকর্তা যদি আমাদের দিকে মুখ তুলে না চান, তাহলে কি করব আমরা, বলো? শোন খোকা, সবসময় বউয়ের পক্ষ নিয়ে কথা বলবি না। আমি তোকে সেই কবে থেকে বলছি, আরেকটা বিয়ে কর। বিয়ে করে দেখবি আমাদের সংসারে একটা বাচ্চা আসবে। তা তুই কি আমার কথা কখনো কানে তুলিস? আহ মা, বিয়ে করলে কি বাচ্চা হবে? আবার বিয়ে করে যদি কোনো বাচ্চা না হয় তখন?
হ্যাঁ হবে, আগে করেই তো দেখ। আমাদের বংশ তো আগে বাড়াতে হবে। আমি অত কিছু জানি না, কালই আমি তোর বিয়ে দেব। আর বিয়ে যদি না করিস তবে কিন্তু আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। ওগো, তুমি আর না করো না, তুমি আরেকটা বিয়ে করে নাও। রোজ রোজ এই একই অশান্তি আমার আর ভাল লাগছে না। তুমি এগুলো কি বলছো? আমি ঠিকই বলছি, আমারও তো কত শখ একটা বাচ্চা হবে, মারও তো নাতি নাতনি শখ হয়। তুমি মায়ের কথা মেনে নাও। আমি যদি বিয়ে করি তাহলে তোমার কি হবে গিন্নি? আমার আর কি হবে বলো, আমি তো এ বাড়িতেই থাকবো তোমার সামনে, আর আমি নতুন বউয়ের সাথে মিলে মিশে থাকবো। কিন্তু গিন্নি। কোনো কিন্তু না, তুমি মায়ের কথায় রাজি হয়ে যাও। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি মায়ের কথাই মেনে নিলাম। পরদিন রামু তার মায়ের পছন্দ মতো রানী নামের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। ও মা, কই দেখি দেখি, দেখি তো। বাহ, কি সুন্দর চেহারা, লক্ষ্মী বউ আমার। শোনো বৌমা, 1 বছরের মধ্যেই কিন্তু আমার নাতি নাতনি চাই। যাও ঘরে যাও। পরদিন সকালে কি ব্যাপার ছোট বউ, তুমি উঠুন ঝাড়ু দিচ্ছ যে? আর ওই অপয়াটা কোথায়? তোমাকে তো এ বাড়ির কাজ করার জন্য আনা হয়নি, তোমাকে আনা হয়েছে বাচ্চার জন্যে। ওই অলক্ষীটার কি এখনো ঘুম ভাঙেনি? কি হয়েছে মা? আমি তো রান্নাঘরে রান্না করছিলাম। তা উঠোন কে ঝাড়ু দেবে? হ্যাঁ, এটা কি নতুন বউয়ের কাজ? না না মা, আমাকে দিদি করতে বলেনি, আমি নিজে থেকেই ঝাড়ু দিচ্ছি মা। এ কি ছোট, তুই আবার কাজ করতে গেলি কেন? তোর কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করে নেব। তুই বরং ঘরে গিয়ে বিশ্রাম কর। তুমি সব কাজ একা কেন করবে দিদি? আমরা 2 বোন মিলেমিশে সব কাজ করব। বড় বউ ও ছোট বউয়ের মধ্যে খুব মিল হয়ে গেল। দুজন দুজনের খুব খেয়াল রাখে, কাজ ভাগাভাগি করে। হঠাৎ একদিন ছোট বউ মাথা ঘুরে পড়ে গেল। হে কি ছোট, কি হলো তোর? মা, ও মা, ছোট তো অজ্ঞান হয়ে গেছে। আরে অপয়া, মুখে পানি সেটা দে। ও ছোট বৌমা, কি হলো গো তোমার? এই অপয়া, তুই কি করেছিস আমার বৌমার সাথে? হ্যাঁ, কত করে বলি এই অপয়ার থেকে দূরে থাকতে, তাকে শুনে কার কথা। বিশ্বাস করুন মা, আমি কিচ্ছু করিনি। কিছু সময় ধরে রমা লতাকেই বকতে থাকে। হঠাৎ করেই রানীর জ্ঞান ফিরে এলো। এ কি মা, দিদিকে বকছেন কেন? আমি তো এমনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আরে রামু, কোথায় গেলি রে বাবা? শুনে যা, সুখবর শুনে যা। ও রামু তো মাঠে। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ছেলেটা আজ আমার কত খুশি হবে। মা, আপনি সত্যি বলছেন? আরে হ্যাঁ গো বড় বৌমা, হ্যাঁ। হ্যাঁ রে ছোট, আজ থেকে তুই কিন্তু কোনো কাজে হাত দিবি না। তোর যা লাগবে সব আমাকে বলবি। আজ থেকে তুই শুধু আরাম করবি। আমার 10 বছর ধরে চাওয়ার ফল এটা। হ্যাঁ দিদি, এটা আমাদের 2 বউয়ের সন্তান, ওকে আমরা দেখে শুনে রাখবো। শোনো বড় বউ, ছোট বউয়ের ঠিক মতো দেখাশোনা করে রাখবে, ঠিক মতো ভালো ভালো খাবার রান্না করে দেবে। হ্যাঁ মা, আমি সবকিছুর খেয়াল রাখবো। দেখতে দেখতে সময় পার হয়ে গেল। ছোট বউয়ের কোল জুড়ে সুন্দর ফুটফুটে একটা ছেলে আসলো। শোনো ছোট বউ, বড় বউ হলো অপয়া, রাজুকে ওর কাছে যেতে দেবে না। মা, এ আপনি কি বলছেন? রাজুর জন্য তো আমার দিদি কত কিছু করেছে, আর সে যা করেছে তা কেবল একটা মাই করতে পারে। দিদি তো রাজুর আর একটা মা। 2 বউয়ের মধ্যে আমার ফাটল ধরাতেই হবে। ওই মুখপুরীকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। রানী, রাজুকে আমার কাছে দে, আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তুই একটু বিশ্রাম কর গিয়ে। এই নাও গো দিদি, সাবধানে নিয়ে যেও। হ্যাঁ রে, আমার নিজের থেকেও বেশি খেয়াল রাখবো। এই তো আমার বাবাটা, চলো তোমাকে এবার ঘুম পাড়িয়ে দিই।
দেখতে দেখতে রাজু বেশ বড় হলো। সে সারাক্ষণ তার বড় মায়ের কাছেই থাকতে চায়। রাজু আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। না না, আমি তোমার কাছে খাবো না, তোমার কাছে ঘুমাবো না, আমি বড় মার কাছে যাব। বড় মা, বড় মা, কোথায় তুমি? এই তো বাবা, এই তো আমি। চলো সোনা আমার, আমার কাছে চলো, আমার সোনা ছেলেটা। কি গো ছোট বৌমা, আমি তোমায় বারবার করে সাবধান করেছিলাম ছেলেকে বড় বউয়ের কাছে যেতে দিও না। এখন তোমার ছেলে তোমার কাছেই আসতে চায় না, তোমার কাছে খেতেও চায় না। আমরা দুজনই তোর মা, যে কোনো একজনের কাছে থাকলেই তো হলো মা। মা না সৎমা, আর সৎমা কখনো মায়ের থেকে বড় হতে পারে না। এমন চলতে থাকলে দেখবে তোমার ছেলে তোমাকে মা বলেও ডাকবে না। এখন তুমি যা ভালো বোঝার তাই করো গে। মা ঠিকই বলছে, দিদি আমার থেকে আমার ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছে। কিরে ছোট, কিছু বলবি? রাজুকে নিতে এলাম, আজ থেকে ও আমার কাছেই ঘুমোবে। কেন রে ছোট? রাজু তো রোজ আমার কাছেই ঘুমায়, তাহলে আজ কি হলো? আমি আমার ছেলেকে আমার কাছে ঘুমোতে নিয়ে যাব, তার জন্য কি তোমায় কৈফিয়ত দিতে হবে নাকি? আরে না, আমি তো এমনিই জিজ্ঞেস করলাম, তা তুই রাগ করছিস কেন? নিয়ে যা, রাজুকে নিয়ে যা। না না না, আমি মার কাছে যাব না, আমি বড় মার কাছেই থাকবো। না বাবা, তুমি চলো আমার সাথে, তুমি আজ থেকে আমার কাছেই ঘুমোবে, তোমাকে গল্প শোনাবো। না 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 না, আমি তোমার কাছে ঘুমাবো না। বেয়াদব ছিলে। ছোট, মারিস না ওকে, ও এইটুকু মানুষ। দাঁড়া, আমি বলছি। রাজু সোনা, আজ তুমি তোমার মায়ের কাছে গিয়ে ঘুমাও, কাল আমরা একসাথে ঘুমাবো। ঠিক আছে বড় মা। যেই বড় মা বলেছে সেই রাজি হয়ে গেছিস, আর আমি এতক্ষণ ধরে বললাম তা তো শুনলি না। কি রে রামু, কেমন আছিস বাবা? তোর ছেলেটা কেমন আছে রে? ভালো আছি কাকা, ছেলেও ভালো আছে। আমার দুই বউয়ের এক সন্তান, বড় আদরের সন্তান। এছাড়া তোমার জন্যই তো আজ আমরা সন্তানের মুখ চোখে দেখতে পেলাম গো। সব কিছুই সৃষ্টিকর্তার হাতে, আমি তো ছিলাম মাত্র। তবে কি সত্যি তোর সন্তান ভালো আছে? হ্যাঁ বাবা, আমার সন্তান ভালো আছে, তার দুমাতাকে একেবারে চোখের মনি করে রেখেছে গো। আমার তো মনে হয় তোর সন্তান ভালো নেই। আর যাই হোক, দুই বউয়ের এক সন্তান কখনো সুখে থাকতে পারে না। ছোট, রাজুকে দে, আমি খাইয়ে দিচ্ছি। না, তোমার খাওয়াতে হবে না, আমি ওকে খাইয়ে দেব। আজ থেকে আমার রাজু আমার কাছেই ঘুমোবে, আমার ছেলেকে নিয়ে তোমার অত চিন্তা দেখাতে হবে না দিদি। ও আচ্ছা। আমি বড় মায়ের কাছে যাব, আমি বড় মায়ের কাছে যাব, আমি বড় মায়ের কাছে যাব। চুপ, একদম চুপ করে ঘুমা। মার থেকে সৎমা বেশি আপন হয়ে গেছে, তাই না? সৃষ্টিকর্তা, কি করব আমি? রানী তো ঠিকই বলেছে, তবে আমার কেন এত খারাপ লাগছে। রানী রাজুকে জোর করে তার কাছে আটকে রাখলো। সেদিন রাতে রাজুর গায়ে খুব জ্বর এলো। ওগো, রাজুর তো গা জ্বরে পড়ে যাচ্ছে। কি হয়েছে? তোমরা এমন চিৎকার করছো কেন? বড় বউ, রাজুর খুব জ্বর, জ্বর তো কিছুতেই কমছে না। ওগো, আর দেরি করা ঠিক হবে না। রাজুকে নিয়ে এক্ষুনি তাড়াতাড়ি চাচার বাড়ি চলো, উনি কিছু করতে পারবেন। চাচা, আমার রাজুর কি অবস্থা দেখুন, গায়ের জ্বর সে কিছুতেই কমছে না, ওকে ভালো করার ব্যবস্থা করুন। ওকে তো আমি ভালো করতে পারবো না। তাহলে তাহলে আমার ছেলে কি হবে? ও যেহেতু তোমাদের দুই বউয়ের এক সন্তান, তাই ওর ভালো থাকা তোমাদের হাতে।
তোমরা যদি আবার সব হিংসা ভুলে আগের মতো মিলেমিশে থাকো তাহলে ও এমনিতেই ঠিক হয়ে যাবে, আর না হলে ওর সর্বনাশ হয়ে যাবে। না না, এমন বলবেন না বাবা। বড় দিদি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার ছেলেকে নিয়ে তোমার সাথে হিংসে করেছি, আর তার জন্যই আজ আমার ছেলের এই অবস্থা। না না, না না ছোট, ওভাবে বলিস না। না না ছোট বৌমা, তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি সব সময় বড় বউকে নিয়ে তোমার মনে কুমন্ত্রণা দিতাম। মা, তোমার এ স্বভাব কোনোদিন কি যাবে না নাকি? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি ভালো হয়ে যাবো বাবা। আজ থেকে রাজু দুই বউয়ের এক সন্তান। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। ওগো, জানলার কাছে এসে দেখো না কেমন রিমঝিম বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য পরিবেশটা যে ঠান্ডা হয়ে গেছে, আর বাইরে কত সুন্দর ঠান্ডা পরিবেশ। হ্যাঁ গো গিন্নি, সুন্দর পরিবেশ তো বটেই, কিন্তু এই সুন্দর পরিবেশ বড় লোকদের জন্য, আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়। টানা বৃষ্টি হলে যে কাজে যেতে পারবো না, আর কাজে না গেলে না খেয়ে থাকতে হবে, বুঝলে? ধুত, দিলে তো মেজাজটা নষ্ট করে। এজন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো সত্যি কথাই বললাম। হ্যাঁ গো, কি সত্যিবাদী লোকটা আমার। ওই দেখো, বৃষ্টি থেমে গেছে। যাও, তুমি কাজে যাও, আর বাড়ি ফেরার পথে বাজার করে নিয়ে এসো। বাড়িতে কিন্তু কোনো বাজার নেই। ঠিক আছে গিন্নি, আমি তাহলে বের হলাম। এরপর হরি তার কাঠ কাটার কাজে বের হয়ে গেল। সৃষ্টিকর্তা, তুমি আমার স্বামীকে দেখে রেখো। যাই, আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিই। আজ কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, বেলাও পড়ে গেছে। বাড়ির কাঠগুলো বিক্রি করে আবার বাড়ি ফিরতে হবে। হরি জঙ্গল থেকে বেরিয়ে বাজারে কাঠ বিক্রি করে বাড়ি ফিরছিল। কিছু দূর আসার পর রাস্তার পাশে সে একটা কচু গাছ দেখতে পেল। বাহ, কচু গাছটা দেখতে তো খুবই সুন্দর। এটা তুলে নিয়ে যাই, আমাদের কলের পারে পুঁতে দেব। হরি বাড়ি চলে গেল আর তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি গো। এই তো আসছি। কই কই দেখি কি নিয়ে এসেছো। হোমা, এই তো আস্ত একটা কচু গাছ। হ্যাঁ গো, চলো এটা কলের পারে পুঁতে দিয়ে আসি। এখন বর্ষার সময়, যদি গাছটা বেঁচে যায় তাহলে আমাদের তরকারির অভাব হবে না গো। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। চলো গিয়ে পুঁতে দিয়ে আসি। তা তুমি বাজার করে নিয়ে আসোনি? তোমায় না বললাম আসার সময় বাজার নিয়ে আসতে। ইস গিন্নি, কচু গাছের জন্য একদমই ভুলে গেছি। কাল নিয়ে আসবো কেমন? এখন চলো তো। এরপর হরি ও মিনতি কচু গাছটা পুঁতে দিয়ে আসলো। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই একটা থেকে অনেকগুলো গাছ হয়ে গেল। দেখো দেখো গিন্নি, আমাদের কত কচু গাছ হয়ে গেছে। হ্যাঁ, আর কিছুদিন পর কচুর শাক, কচুর ডাঁটা সব খাওয়া যাবে। যাক, ভালোই হলো। চলো, আমাকে কটা খেতে দাও, আমি আবার সকাল সকাল কাজে বের হব। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কই গিন্নি, তাড়াতাড়ি করো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। বেলা চড়ে গেলে যে কাজ করতে কষ্ট হবে। তাড়াতাড়ি খেয়ে নাও দেখি।
এরপর হরি তাড়াতাড়ি খাওয়া শেষ করে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। যা বাবা, আজ তো কাঠ কাটতে কাটতে বেলা শেষ হয়ে গেল। কাজ করতে করতে কখন যে বেলা শেষ হয়ে যায় তা বোঝাই যায় না। হরি জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। কিছু দূর যাবার পর সে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। কেউ মনে হচ্ছে কান্না করছে। এই ভর সন্ধ্যায় কে কান্না করছে? কে কে ওখানে? কে কান্না করছে? আমি আমি কাঁদছি, আমার মনে খুব কষ্ট। কিন্তু কোথায়? আমি তো কাউকে দেখতে পারছি না। ওই নিচে খুঁজলে পাবি কি করে? আমি তো এই গাছের উপর। গাছের ওপরে ভূত? ওরে বাবা রে, আমাকে মেরো না। আমি তো তোমাকে সাহায্য করার জন্য এসেছিলাম। আমাকে মেরো না দয়া করে। আরে ভূত নয়, আমি শাকচুন্নি। আমি তোকে মারবো না রে, তুই চুপ কর। চিল্লাপাল্লা করে আমার মেজাজটা খারাপ করিস না, এমনিতেই আমার মন খুব খারাপ। ঠিক তো, তুমি সত্যি কথা বলছো তো? তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? আগে কথা দাও। তুই যদি আমার কথাগুলো শুনিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না। হ্যাঁ, আমি তোমার সব কথা শুনবো, শুধু আমাকে প্রাণে মেরো না। ঠিক আছে, আমি তোকে মারবো না। তা তুমি এখানে বসে বসে কাঁদছিলে কেন? তোমার কি হয়েছে? মানুষের রক্ত খেতে আমার ভালো লাগছে না, আমার এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে, তাই মনের দুঃখে এখানে বসে কাঁদছিলাম। অন্য কিছু খেতে ইচ্ছে করছে মানে? হ্যাঁ রে হ্যাঁ। তা তোমার কি খেতে ইচ্ছে করছে শুনি? আমার কচু শাক আর ইলিশ খেতে ইচ্ছে করছে, তুই খাওয়াবি আমায়? আমি তোমাকে কিভাবে খাওয়াবো? কে? কি বললি? তুই আমায় খাওয়াবি না? এক্ষুনি তোর ঘাড় মটকে দেব, তোর রক্ত মাংস সব খাবো আমি। আরে আরে শান্ত হও, তুমি আগে আমার কথাগুলো শোনো, তারপর আমাকে খেও। কি কথা, তাড়াতাড়ি বল। আমি গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। আমি তোমাকে কিভাবে ইলিশ কিনে খাওয়াবো বলো তো? ওহো, এই কথা। আমি তো ভাবলাম তুই আমাকে খাওয়াবি না তাই বলছিস। কচু শাক খেতে চাইলে খাওয়াতে পারবো, কিন্তু ইলিশ খাওয়াতে পারবো না, আবার যে সাধ্য নেই। আমি যদি তোকে ইলিশ এনে দিই তাহলে তুই আমাকে কচু শাক আর ইলিশ রান্না করে খাওয়াবি তো? আমি কি রান্না করতে পারি নাকি? কি কি বললি? রান্না করে খাওয়াবি না? আজ আর তোর রক্ষে নেই। আরে তুমি পুরো কথা না শুনে বারবার রেগে যাও কেন? আগে আমার কথাটা তো শুনবে। আচ্ছা বল কি কথা। আমার গিন্নি খুব ভালো রান্না করে, ওর রান্না খুবই সুস্বাদু। গিন্নি তোমাকে রান্না করে খাওয়াবে, বুঝলে? হো, এই কথা। ঠিক আছে, তুই এখানে বস, আমি ইলিশ মাছ নিয়ে আসছি, তারপর দুজনে যাব তোর বাড়িতে। এখানেই থাকবি কিন্তু, চলে গেলে তোর কপালে বিপদ নিশ্চিত। সে আমি জানি, তুমি যাও, আমি এখানেই বসে আছি। ঠিক আছে, আমি যাবো আর আসবো। কার পাল্লায় যে পড়লাম, কপালে কি আছে তা কে জানে। কিছুক্ষণ পরেই দুটো ইলিশ মাছ নিয়ে ফিরে এলো। এই দেখ, আমি কত বড় বড় দুটো মাছ নিয়ে এসেছি। এই সময়ের মধ্যেই তুমি চলে এসেছো? হ্যাঁ রে হ্যাঁ, আমার আবার সময় লাগে নাকি? তা তোর নামটা যেন কি? তোর নামটা তো জানাই হলো না। আমার নাম হরি। ও হরি, তাহলে চল হরি, এবার তোর বউয়ের কাছে যাই। ঠিক আছে, চলো। এরপর হরি ও শাকচুন্নি
হরিদের বাড়িতে গেল। বাড়ি গিয়ে হরি তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। কোথায় গেলে? তুমি কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, তা আজ এত রাত হলো কেন? এরপর হঠাৎ মিনতির চোখ পেছনে গেল। শাকচুন্নিকে দেখে মিনতি চিৎকার করে উঠল। ও মাগো, তোমার পেছনে ওটা কি? তুমি কাকে নিয়ে এসেছো? বাঁচাও, বাঁচাও! কে কোথায় আসো? বাঁচাও! আমায় যে মেরে ফেললো। আয় হরি, তোর বউকে থামা, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আরে গিন্নি, তুমি শান্ত হও, ভয় পেও না। তুমি আমার কথা শোনো, শাকচুন্নি তোমার কোনো ক্ষতি করবে না। না না, শাকচুন্নি আমার ঘাড় মটকাবে, আমায় মেরে ফেলবে। আরে গিন্নি, শাকচুন্নি যদি মারতো তাহলে তো আমাকে আগেই মেরে ফেলতো। আমি তো দিব্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি, কথা বলছি। হ্যাঁ, তাই তো। তাহলে শাকচুন্নি তোমার সাথে কেন এসেছে? তোমার হাতের কচু শাক আর ইলিশ রান্না খেতে। শাকচুন্নির কচু শাক আর ইলিশ খেতে খুব ইচ্ছে করছে। কিন্তু ইলিশ পাবো কোথায়? শাক তো আমাদের কাছেই আছে। তোমারও চিন্তা করতে হবে না, ইলিশ মাছ শাকচুন্নি নিয়ে এসেছে, আর আমি কলপাড় থেকে কচু শাক এনে দিচ্ছি। তুমি খুব সুন্দর করে রান্না করে দাও, কেমন? ও, তাহলে তুমি শাকচুন্নির কাছ থেকে মাছ এনে দাও, আমি কেটে ধুয়ে নিই। আর হ্যাঁ, শাক আনতে যাওয়ার সময় শাকচুন্নিকে তোমার সাথে নিয়ে যেও, কখন না আবার কি করে ফেলে। আচ্ছা ঠিক আছে। শাকচুন্নি, মাছ দুটো দাও, গিন্নি কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে। তুমি আর আমি যাব শাক তুলতে। এই নে মাছ, তোর বউয়ের কাছে দিয়ে আয়, রান্নাটা যেন তাড়াতাড়ি বসায়, আমার আবার তাড়া আছে কিন্তু। এই নাও গিন্নি, তাড়াতাড়ি পরিষ্কার করো। বাহ, মাছ দুটো তো খুব বড় বড় আর তাজাও বটে। আমি তাহলে শাক আনতে যাই। এরপর হরি আর শাকচুন্নি গেল শাক নিয়ে আসতে। এই নাও গিন্নি, কচু শাক, এবার সুন্দর করে রান্না করো দেখি। তোমরা গিয়ে বসো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। কিছুক্ষণ পর মিনতি রান্না বসালো, আর ওদিকে হরি হাত মুখ ধুয়ে বারান্দায় বসলো। আহা, কি সুন্দর গান বেরোচ্ছে রে হরি। তোমাকে তো বলেছিলাম আমার গিন্নি খুব সুন্দর করে রান্না করতে পারে। হ্যাঁ, তাই তো দেখছি, সুঘ্রাণেই তো পেট ভরে যাবে। আমার তো আর তর্স হচ্ছে না রে, কখন শেষ হবে তোর বউয়ের রান্না? আর একটু সবুর করো, এক্ষুনি হয়ে যাবে। হরির বউয়ের রান্না শেষ হলো। মিনতি খাবার নিয়ে বাইরে এলো। এই নাও ভাত, কচু শাক আর ইলিশ, খেয়ে দেখো কেমন হলো। শাকচুন্নিকে বড় এক থালা ভাত, কচু শাক আর ইলিশ দেয়া হলো। আর এক মুহূর্ত দেরি না করে শাকচুন্নি খাওয়া শুরু করলো। আহা, কি স্বাদ রে বাবা। হরি, তুই তো ঠিকই বলেছিলি, তোর বউয়ের রান্নায় যে কি স্বাদ। এমন স্বাদের খাবার আমি জীবনেও কোনোদিন খাইনি রে। হ্যাঁ, আমার কথা সত্যি হলো। আমি তো তোমাকে বলেছিলাম আমার গিন্নি খুব ভালো রান্না করতে পারে। হ্যাঁ রে হ্যাঁ, সত্যি হয়েছে। মানুষের রক্ত মাংস খেতে খেতে আমার মুখ পচে গিয়েছিল, আজ মুখের স্বাদ ফিরে পেলাম। মিনতি, আমি তোর ওপর খুব খুশি। বল তুই কি চাস? তুই যা চাবি আমি তোকে তাই দেব। আমার কিছু চাই না, তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা বল? কথা দাও, তুমি আজ থেকে মানুষের রক্ত মাংস খাবে না, কোনো মানুষের ঘাড় মটকাবে না, আর কারোর কোনো ক্ষতিও করবে না। আচ্ছা, কথা দিলাম, আজ থেকে আমি কোনো মানুষের ক্ষতি করব না, তোকেও একটা
কথা দিতে হবে। কি কথা বলো? তোমার কথাটা যদি রাখার মতো হয় তবে আমি নিশ্চয়ই ডাকবো। আমাকে মাঝে মাঝে কচু শাক আর ইলিশ করে খাওয়াতে হবে। আর আমায় দেখলে ভয় পাবি না তো? ঠিক আছে, খাওয়াবো। তোমার যখন খেতে ইচ্ছে করবে তুমি আমার বাড়ি চলে এসো, আমি তোমায় ঠিক রান্না করে খাওয়াবো। আর আজ থেকে তোমায় দেখলে আমি আর কখনো ভয় পাবো না। খুব ভালো হলো গো, তোমার জন্য মাঝে মাঝে কচু শাক আর ইলিশ খেতে পারবো। ঠিক আছে, আজ তাহলে চলি আমি, আবার আসবো। তোরা ভালো থাকিস। এরপর শাকচুন্নি চলে গেল তার বাড়িতে। সে আর কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করত না।